প্রিয় বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ থেকে কারক নিয়ে আলোচনা করব। কারক থেকে থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই ভিডিওটি যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য যেরকম প্রয়োজনীয়, তেমনি যারা এসএলএসটি বাংলা শিক্ষক পদের পরীক্ষায় বসতে চাও তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারকের ওপর বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে এবং ডিটেলসে ক্লাস নেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তোমরা অনেকেই কারক থেকে এসিকিউ চেয়েছো, তাই আমরা এই ভিডিওতে এসিকিউগুলি রেখেছি। চলো তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কারক অকারক। এর সঙ্গে যুক্ত আছে আরও তিনটি বিষয়: বিভক্তি, অনুসর্গ ও নির্দেশক। খুব সহজে বলতে গেলে কারক হলো এমন কিছু পদ যাদের সঙ্গে বাক্যের সমাপিকা ক্রিয়ার সরাসরি সম্পর্ক রয়েছে। অর্থাৎ মানুষের যেমন সবার সঙ্গে সবার একরকম সম্পর্ক হয় না, তেমনি কোনো বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গেও সবগুলি পদের সম্পর্ক একরকম হয় না। এই সম্পর্ক হয় 6 রকমের। এই 6টি সম্পর্কযুক্ত পদ হলো 6টি কারক। মনে রেখো, কারক শব্দের অর্থ যে করে বা কর্ম সম্পাদনকারী। কারক কথাটির ব্যুৎপত্তি হলো ক্রি যোগ অক নক। এবার চলো কারক অকারক, বিভক্তি, অনুসর্গ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রশ্ন উত্তরের মাধ্যমে তুলে ধরি। কারক কয় প্রকার? 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক আর অধিকরণকারক। এবার আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, কারক কাকে বলে? বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদের যে সম্বন্ধ তাকে কারক বলে। পরের প্রশ্নটি হলো, কারক চিহ্ন বা বিভক্তি চিহ্ন বলতে কি বোঝো? যেসব চিহ্ন বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যে অন্তর্গত নামপদের এবং নামপদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধকে সুনিশ্চিত করে তাদেরকে কারক চিহ্ন বা বিভক্তি চিহ্ন বলা হয়। পরের প্রশ্নটি হলো, বাংলা ভাষায় কারক চিহ্ন হিসেবে কাদের ব্যবহার করা হয়? বাংলা ভাষায় মৌলিক বিভক্তি চিহ্ন, অনুসর্গ এবং নির্দেশককে কারক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। মৌলিক বিভক্তি চিহ্ন বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে সমস্ত অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তারা পদে রূপান্তরিত হয় তাদেরকে মৌলিক বিভক্তি চিহ্ন বলে। যেমন এ, তে, কে, রে, এর, র, অ প্রভৃতি। অনুসর্গ কি? উদাহরণ দাও। যে সমস্ত অব্যয় বা সার্থক শব্দ বিশেষ্য কিংবা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে কারক চিহ্ন হিসেবে যুক্ত হয়ে সেই শব্দগুলিকে পদে রূপান্তরিত করে তাদেরকে বলা হয় অনুসর্গ। যেমন জন্য, থেকে, দিয়ে প্রভৃতি। আলমারি থেকে আনো, এখানে থেকে হলো অনুসর্গ। অনুসর্গের আরেক নাম কিন্তু কর্মপ্রবচনীয়, এটাও মনে রেখো। আরো কয়েকটি উদাহরণ হলো, সুতো দিয়ে বাঁধো, দিয়ে হলো অনুসর্গ। তার কাছে খাতাটি আছে, কাছে হচ্ছে অনুসর্গ। নির্দেশক কি? বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তারাই হলো নির্দেশক। একবচনকে বোঝবার প্রয়োজনে সংখ্যাবাচক টি, টা, খানাখানি এবং বহুবচন বোঝাতে গণ, বৃন্দ, সব, সমূহ প্রভৃতি নির্দেশকও পদের সঙ্গে যুক্ত করা হয়। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তিটি বিশেষত অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হলেও যে কোনো কারকেই প্রযুক্ত হয়ে যে কোনো পদকেই তির্যকভাবে উন্নীত করায়, একে তির্যক বিভক্তি বলা হয়। কত ধানে কত চাল, এটি অপাদান কারক। এই কলমে লেখা যায় না, রাজা গেলেন শিকারে ইত্যাদি। তবে কে, তে প্রভৃতি অধিকাংশ বাংলা বিভক্তি এই শ্রেণীর। বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। মৌলিক বিভক্তি চিহ্নগুলি শব্দের সঙ্গে জুড়ে একাত্ম হয়ে যায়, ফলে এদের পৃথক কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু অনুসর্গ পদের আগে বা পরে বসে বিভক্তির মতো কাজ করলেও সম্পূর্ণ পৃথকভাবে অবস্থান করে। বিভক্তি বা মৌলিক বিভক্তি চিহ্নের সঙ্গে নির্দেশকের একটি পার্থক্য লেখো। মৌলিক বিভক্তি চিহ্ন পদের শেষ অংশে থাকে, যেমন বনে যাবে। বন যোগ এ, এ হলো বিভক্তি। নির্দেশক পদের আগে বা পরে পদাশ্রিত অবস্থায় থাকে, যেমন খান পাঁচেক বাড়ি, গ্রামখানি সুন্দর। এই যে খান, খানি এগুলি হলো নির্দেশকের উদাহরণ। অনুসর্গ এবং নির্দেশকের একটি পার্থক্য লেখো। অনুসর্গ একবচন বহুবচনের বোধকে সম্পূর্ণ করে না, নির্দেশক বিশেষভাবে বচনের বোধকে সম্পূর্ণ করে।
পরের প্রশ্নটি হলো প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। মা ছেলেকে পড়াচ্ছেন। এই বাক্যে কর্তা অর্থাৎ মা নিজে কাজটি না করে ছেলেকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে, তাই এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কাকে বলে? অপরের প্রভাবে কেউ কোনো কাজ করলে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম, এখানে রাঁধুনিকে হলো প্রযোজ্য কর্তার উদাহরণ। সমধাতুজ কর্তা কাকে বলে? একটি উদাহরণ দাও। অকর্ম ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, সেই ধাতু থেকে নিষ্পন্ন পদ ক্রিয়ার কর্তা হলে তাকে সমধাতুজ বা ধাত্বর্থক কর্তাও বলা হয়। যেমন বাজনা বাজলো, এখানে বাজনা হলো সমধাতুজ কর্তা। ব্যতিহার কর্তা কাকে বলে? একটি উদাহরণ দাও। কোনো ক্রিয়ার দুটি কর্তার পারস্পরিক প্রতিযোগিতা বা বিবাদ বোঝালে সেই ক্রিয়ার দুটি কর্তাকে ব্যতিহার কর্তা বলে। যেমন রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। কোনো বাক্যে সমাপিকা এবং অসমাপিকা দু ধরনের ক্রিয়ার বিভিন্ন কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার নিয়ন্ত্রক কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। উপবাক্যীয় কর্তার সংজ্ঞা সহ উদাহরণ দাও। বাক্যস্থিত খণ্ড বাক্যকে উপবাক্য বলে। এক্ষেত্রে এই উপবাক্য যদি কর্তা হিসেবে ক্রিয়া নিষ্পন্ন করে তখন তাকে উপবাক্যীয় কর্তা বলে। যেমন তোমার এভাবে চলে যাওয়া ঠিক হয়নি, এখানে তোমার এভাবে চলে যাওয়া উপবাক্যীয় কর্তা। কর্মকারক বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করে সেই কর্মের সঙ্গে ক্রিয়ার অন্বয়কেই কর্মকারক বলে। যেমন খোকা বই পড়ে, বই হচ্ছে কর্মকারকের উদাহরণ। দ্বিকর্মক বাক্যের গৌণ কর্মটি কেমন হয়? দ্বিকর্মক বাক্যের গৌণ কর্মটি প্রাণীবাচক এবং বিভক্তিযুক্ত হয়। যেমন আমি তোমাকে বইটি দিলাম, এখানে তোমাকে হলো গৌণ কর্ম। বাক্যাংশ কর্ম বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো বাক্যাংশ যদি বাক্যের কর্ম হিসেবে কাজ করে তখন তাকে বাক্যাংশ কর্ম বলে। যেমন আমি ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম। পরের প্রশ্নটি হলো অসমাপিকা ক্রিয়ারূপী কর্মের একটি উদাহরণ দাও। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কর্মের বিপ্সা বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপ্সা বলা হয়। বিপ্সা বলতে পুনরাবৃত্তিকে বোঝায়। যেমন যা 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 বলেছি করেছো তো, যা যা হলো কর্মের বিপ্সা। লক্ষণাত্মক করণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো লক্ষণ বা চিহ্ন বোঝাতে লক্ষণাত্মক বা উপলক্ষণে করণের ব্যবহার হয়। যেমন জটায় চেনা যায় সন্ন্যাসী, জটায় হলো লক্ষণাত্মক করণের উদাহরণ। সমধাতুজ করণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো বাক্যে ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণ পদটি যে ধাতু থেকে নিষ্পন্ন, করণ কারকটিও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলে। যেমন কি বাঁধনে বেঁধেছ মোড়ে, কি বাঁধনে হলো সমধাতুজ করণের উদাহরণ। পরের প্রশ্নটি হলো নিমিত্ত কারক বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো বাক্যের ক্রিয়া যখন কোনো বস্তু বা ব্যক্তির জন্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তখন তাকে নিমিত্ত কারক বলা হয়। যেমন অন্ধজনে দেহ আলো। পরের প্রশ্নটি হলো নিমিত্ত কারকে অনুসর্গ ব্যবহারের দৃষ্টান্ত দিয়ে একটি উদাহরণ দাও। এখানে ছোটদের জন্য ভালো স্কুল নেই। পরের প্রশ্নটি হলো অপাদান কারক বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। বাক্যের মধ্যে যা থেকে কোনো কিছুর পতন, স্খলন, নিঃসরণ, উৎপাদন, অপসারণ, গ্রহণ, ভিত্তি, বিচ্ছিন্ন বা বিশ্লিষ্ট হওয়াকে বোঝায় ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম অপাদান কারক। যেমন দুধে দই হয়, তিলেতে তেল হয়, দুধে তিলেতে, এগুলি হলো অপাদান কারকের উদাহরণ। কালবাচক অপাদান বলতে কি বোঝায়? উদাহরণ দাও। কোনো বাক্যে সময় বা কাল বোঝাতে কালবাচক অপাদানের ব্যবহার হয়। যেমন তিনি কখন থেকে অপেক্ষা করছেন। উহ্যকর্তা কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তাটি উহ্য থাকে কিন্তু ক্রিয়াপদটির রূপ অনুসারে কর্তা নিরূপণ করা হয় তখন সেই কর্তাকে উহ্যকর্তা বলে। যথা এক্ষুনি লিখে ফেলছি, এখানে আমি উহ্যকর্তা। পরের প্রশ্নটি হলো অধিকরণ কারক বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। স্থান বা কাল কিংবা বিষয়কে আশ্রয় করে ক্রিয়াটি নিষ্পন্ন হলে তা হলো অধিকরণ পদ, আর ক্রিয়ার সঙ্গে সেই পদের সম্পর্ককে অধিকরণ কারক বলে। যেমন জঙ্গলে বাঘ ডাকে, গাছে পাখি থাকে, জঙ্গলে গাছে, এগুলি হলো অধিকরণ কারক। আমরা জানি অধিকরণ কারক কয় প্রকার? 3 প্রকার। কি কি? স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। পরের প্রশ্নটি হলো একটি ব্যাপ্তিবাচক কালাধিকরণের উদাহরণ দাও। শরৎকালে কাশফুল ফোটে, শরৎকালে ব্যাপ্তিবাচক কালাধিকরণের দৃষ্টান্ত। পরের প্রশ্নটি হলো একটি ক্ষণমূলক কালাধিকরণের উদাহরণ দাও। দুপুর 2টোয় ট্রেন ছাড়বে, এটি ক্ষণমূলক কালাধিকরণের দৃষ্টান্ত।
পরের প্রশ্নটি হলো ছাদ থেকে বাজি পোড়ানো হবে। চিহ্নিত অংশটি কোন কারকের উদাহরণ? ছাদে দাঁড়িয়ে বাজি পোড়ানো অর্থে প্রযুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকের থেকে অনুসর্গের উদাহরণ। পরের প্রশ্নটি হলো সম্বোধন পদের পরে সাধারণত কোন কোন চিহ্ন ব্যবহৃত হয়? সম্বোধন পদের পরে সাধারণত কমা, পাদচ্ছেদ বা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহৃত হয়। খাঁটি বাংলা প্রবাদ প্রবচনে কোন পদের প্রয়োগ খুব বেশি? একটি উদাহরণ দাও। খাঁটি বাংলা প্রবাদ প্রবচনে সম্বন্ধ পদের প্রয়োগ খুব বেশি, যেমন হাতের পাঁচ, মিছরির ছুরি, ডান হাতের কাজ প্রভৃতি। বিভক্তি শব্দের সাধারণ অর্থ কি? বিভক্তি শব্দের সাধারণ অর্থ হলো বিভাজন। পরের প্রশ্নটি হলো তিনি আমাকে দিয়ে কাজটি করালেন। এই বাক্যটির প্রযোজককর্তা ও প্রযোজককর্তা চিহ্নিত করো। প্রশ্নে উদ্ধৃত বাক্যে তিনি হলো প্রযোজককর্তা এবং আমাকে হলো প্রযোজককর্তা। পরের প্রশ্নটি হলো কারক ও অকারকের প্রধান পার্থক্যটি কি? কারক পদগুলির সঙ্গে বাক্যে সমাপিকা ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে, কিন্তু অকারকের সঙ্গে ক্রিয়াপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না। এটি কারক ও অকারকের প্রধান পার্থক্য। পরের প্রশ্নটি হলো বিভক্তি ও অনুসর্গ এ দুইয়েরই বহুল ব্যবহার ঘটে এমন দুটি কারকের নাম লেখো। করণ এবং অধিকরণ কারকে বিভক্তি ও অনুসর্গ এই দুইয়েরই বহুল ব্যবহার ঘটে। পরের প্রশ্নটি হলো মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলে? কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলে। সাধারণত এই কর্ম দুটির একটি প্রাণীবাচক এবং অপরটি অপ্রাণীবাচক হয়। বিভক্তিযুক্ত প্রাণীবাচক কর্মগুলিকে গৌণ কর্ম আর বিভক্তিহীন অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে। যেমন আমি তোমাকে কলমটা দিলাম, এখানে তোমাকে হলো গৌণ কর্ম আর কলমটা হলো মুখ্য কর্ম। বন্ধুরা, এই ছিল কারক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।